এখানে এসেছেন অনেকে তৃণমূলের লোক, যারা এই সভায় এসেছেন মিন্টু শাহজিকে জেতাবেন বলে এই রকম একটা পাপ দলকে এই দেগঙ্গা বিধানসভা থেকে উৎখাত করবেন বলে তাদের স্মরণে বলতে চাই, এই 34 বছর বামফ্রন্ট সরকার তিল তিল করে গরিব মানুষের জমি পাট্টার অধিকার, বর্গার অধিকার গরিব মানুষকে দিয়েছে এই রাজ্যে। আজকে তৃণমূলের জামানায় 2011-র পর থেকে এই 2026 সাল পর্যন্ত বর্গাদার উচ্ছেদ হচ্ছে, গরিব মানুষ তার পাট্টা থেকে উচ্ছেদ হয়েছে। মমতা ব্যানার্জি জমিদারি কায়দায় আবার জমিদারদের জমি ফিরিয়ে দিচ্ছে। ফলে জমি লুটেরাদের, মাটি চোরদের এই বাংলা থেকে উৎখাত করতে হবে। পীরের ছেলে রাজনীতি করবে কেন? নওশাদ ভাইজান রাজনীতি করলে গায়ে গন্ধ না? বড় ভাইজান আব্বাস সিদ্দিকী গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, দলিত মানুষ, খেটে খাওয়া মানুষের মুখ হয়ে যখন নওশাদ কথা বলছে, তখন পীরের ছেলে কেন ও নামাজ পড়াবে, ও সভাতে বলবে, কেন রাজনীতি করবে? আমরা বলতে চাই বন্ধু, ইসলামে কোথাও বলা নেই রাজনীতি করতে পারবে না, বরং ইসলাম এটা প্রতিষ্ঠা করেছে তুমি চাও মেহনতি, দলিত, শ্রমজীবী মানুষের পাশে যাও, যার খাওয়া হয় না তার খাওয়ার বন্দোবস্ত করো। ফলে লড়াই আজকে একটা ভোটের লড়াই নয়। আপনারা দেখেছেন এখানে অনেক মানুষ এসেছেন, যারা এসেছেন তাদের অনেকে এখানে ভোটে ডিলিট হয়েছে, ভোটাধিকার নেই, এমন মানুষ এসেছেন। এই রাজ্যে এখানকার এমএলএ যিনি জিতেছিলেন, এই রাজ্যে মুখ্যমন্ত্রী যিনি আজকে চেয়ারে বসে আছেন, এই দেশের প্রধানমন্ত্রী যিনি আজকে রাজ্যের থেকে জিতে এমপি করে তাদেরকে আমরা প্রধানমন্ত্রী করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী করেছি, বিভিন্ন দপ্তরের মন্ত্রী হয়েছেন, সেই সমস্ত মানুষ সেদিন যদি ভোটাধিকার করে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে পারে, রাজ্যের বিধানসভায় পাঠাতে পারে বিধায়ক করে, তাহলে সেই মানুষ কেন আজকে ভোটাধিকার পাবে না? তাহলে প্রধানমন্ত্রী তুমি পদত্যাগ করো, রাজ্যের মুখ্যমন্ত্রী তুমি পদত্যাগ করো। আপনাদের মনে থাকবে, আমরা ভুলে যাই, নেতা তো অনেক কিছু মাঝে মাঝে ভুলতে হয়, কিন্তু জনগণ যারা গণতন্ত্রের সদ্য প্রহরী সারাক্ষণ নেতাদের চোখে চোখে দেখছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলেন, হ্যাঁ কি না বলবেন? মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেছিল আমার জান থাকতে এসআইআর এই রাজ্যে হতে দেব না। এসআইআর হয়ে গেছে, ভোট ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের নমিনেশন ফাইল শুরু হয়ে গেছে গতকাল থেকে। মমতা ব্যানার্জি বেঁচে আছে তো? থাকা তো কথা নয়, আমার কথা এক, জবান এক। তাহলে মুখ্যমন্ত্রী বেঁচে আছে তো? আমি তার সুস্বাস্থ্য কামনা করি, জানি না আবার কোন পা ভাঙবে, কোথায় ব্যান্ডেজ হবে, তবু আমি বলবো আমার দেগঙ্গার বুকে আমি ঔদ্ধত্য দেখতে চাই না। আমরা যারা খেতে খাওয়া শ্রমজীবী মানুষ, আমরা চাই হিন্দু মুসলমান নির্বিশেষে এই দেগঙ্গার মাটিতে, এই রাজ্যের মাটিতে, এই দেশের মাটিতে একসাথে থাকবো। যে ঈশ্বরকে বিশ্বাস করে সে মন্দিরে যাক, শাকের ধ্বনি শুনে মায়েরা উলুর ধ্বনি দিক, তুলসী তলায় প্রদীপ জ্বালাক, মসজিদে একজন ইসলাম ধর্মের ধর্মপ্রাণ মানুষ সে নামাজে যাক, অংশ নিক। আজকে এই দুটো দল আমাদের রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে। যেমন ভাবে এসআইআর কে সামনে রেখে ওর সব চাল চুরি, ওর চাকরি চুরি, ওর কয়লা চুরি, ওর সোনা চুরি, ওর নারী পাচার, ওর শিশু পাচার, ও বালি খাদানের বালি, মাটি খেগো মাটিরা বিদ্যাধরীর পলি কেটে ফাঁক করে দিচ্ছে।
এইটা আমরা চাই না এই রাজ্যে। তাই আগামী 29 তারিখ আমরা বরাবরে আমাদের অভিজ্ঞতা, এখানে তৃণমূলের যারা নেতা আছেন গলার শিরা পুড়িয়ে কলারটা উল্টিয়ে বলেছিলেন কদমগাছি কোর্টরা যা করে দেবে। আমরা সাক্ষী থাকতে পারি, আজকের কদমগাছির মানুষ প্রমাণ করে দিচ্ছে দুর্বৃত্ত তৃণমূল 29 তারিখের লড়াইতে এসো, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আমরা বলছি একটা জমায়েত শেষ কথা নয়, একটা সভা শেষ কথা নয়। নওশাদ ভাইজান এখানে 5টা মিটিং করবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো মানুষ, যে মানুষকে আমরা গিয়ে বলবো তুমি 1,500 টাকার লক্ষ্মী ভান্ডার পেতে পারো, তুমি 1,500 টাকার বার্ধক্য ভাতা পেতে পারো, তুমি কৃষক বন্ধুর টাকা পেতে পারো, কিন্তু হে কৃষক তোমার আলুর আজকে দাম কোথায়? আজকেই দেগঙ্গা বাজারে 2 লরিতে আলু এসেছিল, রেশনের দরে আলু বিক্রি করছে বর্ধমানের চাষি, পুরুলিয়ার চাষি, বাঁকুড়ার চাষি, ক্ষেতকে ক্ষেত আলু এই বৃষ্টিতে পড়ছে, কৃষক আলুর দাম পায় না। মাটি খেগো তৃণমূল স্টোরেজে আলু গেলেই ওই আলু 22 টাকা বিক্রি হবে, অথচ কৃষক 3 টাকা পাবে না। এটা নিরসন চাই। যে কৃষক ভাতা পায় তাকে প্রশ্ন করতে চাই, আপনি যে জমিতে সার ব্যবহার করেন তার মূল্য এখন কত? আপনি যে বীজ ব্যবহার করে ফসল ফলাচ্ছেন তার মূল্য কত? আপনি যে কায়িক শ্রম দিয়ে আপনার জমিতে শ্রম দিচ্ছেন তার রোজের মূল্য কত? আমরা বলছি 200 দিনের কাজ চাই, কাজের গ্যারান্টি চাই। কেন্দ্রের সরকার রাজ্য চুরি করছে বলে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। বাপের সম্পত্তি না, ওদের টাকা দিতে হবে, মানুষের কাজ দিতে হবে। তার জন্য লড়াই, এই লড়াই মায়েদের কাছে বলতে হবে তোমার আজকে 1,500 টাকা ভাতা, গ্যাস সিলিন্ডার তুমি পাচ্ছ না, কেরোসিন তেল রেশনে বন্ধ, আবার চালু করেছে 100 টাকা লিটার কেরোসিন তেল। আপনি ভাবতে পারেন 105 টাকা পেট্রোল, আপনি ভাবতে পারেন 98 টাকা ডিজেল, আপনি ভাবতে পারেন। মায়েদেরকে বলবো তোমার শিশু আজকে বড় হয়েছে, তিল তিল করে তুমি তাকে বড় করেছো, তার আজকে চাকরি নেই, বাড়িতে MA পাস, BA পাস, BSc পাস, MSc পাস, BTech পাস, MTech পাস, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঘরে ঘরে তৈরি করেছি আমরা, তাদের কর্মসংস্থান নেই। যে কটা কর্মসংস্থান হচ্ছে তাও সেখানে টাকা চুরি করছে, টাকা নিয়ে চাকরি দিচ্ছে, চাকরি চোর তৃণমূল। বলতে অসুবিধা নেই। আজকে অনুব্রত বাইরে কেন? পার্থরা আজকে বাইরে কি কারণে? কতটা প্রমাণ লাগবে? মমতা অভিষেক চুরি করেছে এটা প্রমাণ করতে আর কত প্রমাণ দিতে হবে? CBI ED ওরা প্রতিদিন খেলা করছে, এই খেলা বন্ধ করতে হবে। আর এই বন্ধ যদি করতে পারি, মিন্টু শাহজি পারবে না, নওশাদ সিদ্দিকী পারবে না, নারায়ণ চক্রবর্তীরা পারবে না, পারবে না আপনারা। আপনারা 29 তারিখে বোতাম টিপুন। আমাদের প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, ISF এর প্রার্থী আমরা ওভাবে বুঝি না, CPIM বুঝি না। আমাদের পার্টি কল এসেছে, এই যুদ্ধ আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। একসাথে থাকলে খুনোখুনি হবে, খুঁটোখুটি হবে, তার জন্য ঝগড়া বিবাদ নয়। আসল শত্রুকে আমাদের চিহ্নিত করে তাকে পরাস্তের দিকে তীর লক্ষ্য করতে হবে, নিক্ষেপ করতে হবে। কোন রকম সাম্প্রদায়িক দাঙ্গা ওরা বাঁধানোর চেষ্টা করবে, পায়ে পা দিয়ে আমাদের ঝান্ডা খুলে দেবে, দেয়ালে কাদা লেপে দেবে। দেয়ালে কাদা লিপতে পারো, ঝান্ডা খুলতে পারো, আমার অন্তরে যে লেখা আমি লিখে দিয়েছি সে লেখা তুমি মুছতে পারবে না। তাই মিন্টু শাহজি আমাদের একজনকে তো দাঁড় করাতে হবে। তাই মিন্টু শাহজি সিম্বলিক, আমরা জনদেবতা, জনার্দন জনদেবতা, আমরাই ঠিক করব। আগামী 29 তারিখ ভোট দিয়ে 4 তারিখে আমরা এখানে লাল আবির খেলবো। জীবনপুর 84 তুমি যত দল ভাঙাও তোমার দলও ভাঙবে, তুমি এটা মনে রেখো। সবাইকে নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। বুথে যান, বুথই আসল, সমাবেশ নয়। বুথকে পাখির চোখ করুন, প্রতিটা ভোটারকে ছন,
প্রার্থীকে খাটান, এই 29 দিনে যেন ওনার আমাশা হয় তার ব্যবস্থা করতে হবে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে, আমার কথায় যদি তৃণমূলের কেউ রাগ করে থাকেন, আমি বলবো চোখ বুঝে বাড়িতে গিয়ে রাত্রে ভাবুন, আর কালকে লাল ঝান্ডা এবং আইএসএফ এর ঝান্ডার সঙ্গে হাত মেলান। ধন্যবাদ। তাই এই সরকারকে, এই চোরের সরকারকে আমরা উৎখাত করতে আজকে আমরা দেগঙ্গায় প্রার্থী নিয়ে এসেছি এবং সংযুক্ত মোর্চা আমরা একত্রিত হয়েছি এই চোরেদের সরকারকে বিদায় জানানোর জন্য। আর আজকে আমাদের এই 120 বিধানসভায় আমাদের বিরুদ্ধে যে তৃণমূল প্রার্থী দিয়েছে তাকে দিয়েই আমি শুরু করি, যিনি এই রেশন দুর্নীতিতে চুরির দায়ে জেল খেটেছে, একজন চোরকে দিয়েছে আজকের এই বিধানসভায়। আমরা তো রাজি আছি, আমরা রেডি আছি এই চোরকে এখান থেকে বিদায় করার জন্য। আমরা প্রস্তুত আছি, চোরেদের সরকার আর নেই দরকার। আমরা এই বলবো প্রত্যেকটা জায়গায়। এবং তৃণমূলরা যদি ভোট চাইতে যান, আপনারা বলবেন ওয়াকআপ নিয়ে যখন আমরা রাস্তায় নেমেছিলাম, সংখ্যালঘু ভাইয়েরা যখন রাস্তায় নেমেছিল, তখন দিদিমণি বলেছিল ওয়াকআপ নিয়ে আর কোনো চিন্তা নাই, আমি ওয়াকআপ নিয়ে কোনো গুলোগুলি নয়, ওয়াকআপ নিয়ে আমি যা আবার বুঝে নেব। সেই বুঝে নেওয়ার কথা বলে সেই দিদিমণি এই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষের সাথে প্রতারণা করেছে। সেই প্রতারণার পর আবার বলল, যিনি যখন এই কেন্দ্র সরকারের একটা নীতিকে বাস্তবায়ন করার জন্য এসআইআর সাংবিধানিক একটা পদ, সাংবিধানিক একটা এসআইআর, সেই এসআইআরকে সাংবিধানিক না করে একটা রাজনৈতিক প্রহসন নামে তুলেছে। আজকে মানুষকে লাইনে লাইনে দাঁড় করাচ্ছে। আজকে আমরা কোর্টে রয়েছি, প্রফেশনে আমি একজন উকিল বাবু, প্রত্যেককে কৈফিয়ত দিতে দিতে মাথা খারাপ। আজকে আপনি 30 বছর 40 বছর ভোট দিয়ে আসছেন, সেই ভোটের যদি আপনি বাদ যান, তাহলে এতদিনে এই সরকার আপনাদের ভোট নিয়ে এই সরকার ছিল, এই সরকার কেন বাদ যায়নি? নরেন্দ্র মোদীর কাছে আমরা জবাব চাই। আমার কাছে বেশি বলবো না, বস আসছে বস বলবেন। কিন্তু কিছু লোকাল সমস্যা, কিছু এখানকার লোকাল চুটুপুটি তৃণমূলের নেতারা আছেন, তাদেরকে কান খুলে সহ্য করে বলে দেব। এবং আপনাদের তৃণমূলদেরকে কিছু বার্তা আমি দিয়ে যাব। আপনাদের যদি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, আপনাদের আমি বলে যাব, আপনারা আজকের আমার কর্মী সমর্থক যারা সিপিএম এবং আইএসএফ এর কর্মী সমর্থক আছেন, তাদেরকে বলে দেব, আপনারা বুথে বুথে প্রতিরোধ করে তুলুন। এই বুথে আপনারা ছাড়বেন না, বুথের লড়াইটা আপনারা দিন, বাকিটা কোর্টে আমি বুঝে নেব, এই অঙ্গীকার করে যাচ্ছি। লড়াইয়ে এক পিছু হবে উঠবেন না। ওদের কাছে অন্যায় যদি নিয়ম হয়ে দাঁড়ায়, আমাদের কাছে প্রতিরোধ প্রতিবাদ আমাদের কর্তব্য হয়ে দাঁড়াবে। এই অঙ্গীকারবদ্ধ হয়ে যাব।